জালিয়াতি মামলায় অভিযুক্ত আদানি গ্রুপের বিরুদ্ধে এবার বর্ণবাদের অভিযোগ। অস্ট্রেলিয়ায় কয়লা খনিতে বৈষম্যের শিকার আদিবাসীরা, মানবাধিকার কমিশনে নালিশ। ইউক্রেন যুদ্ধে সামরিক সহায়তার বিনিময়ে উত্তর কোরিয়ায় জ্বালানি সরবরাহ করছে রাশিয়া, খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। এবং কার্বন নিঃসরণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বছরে 30,000 কোটি ডলার দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশ। কপ সম্মেলনে ঐক্যমত্য, পরিমাণ অপমানজনক বলছেন সমালোচকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জালিয়াতি মামলার দায়ে অভিযুক্ত ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে এবার বর্ণবাদের অভিযোগ এনেছে অস্ট্রেলিয়ার আদিবাসীরা। তাদের অভিযোগ, আদানির কারমাইকেল কয়লা খনিতে কর্মরত আদিবাসীদের প্রতিনিয়ত বৈষম্যের শিকার হতে হয়। এরই মধ্যে বর্ণবাদের অভিযোগে অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশনের কাছে আদানি গ্রুপের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তারা। জালিয়াতির মামলার পর এবার বর্ণবাদের অভিযোগ ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে আদানির কারমাইকেল কয়লা খনির আদিবাসী কর্মচারীরা এমন অভিযোগ এনেছেন। তাদের অভিযোগ, প্রতিনিয়ত এই কারখানায় জাতিগত বৈষম্যের শিকার হন তারা। খনির কাছেই অবস্থিত ঝর্ণায় বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতে যান ওই এলাকার আদিবাসীরা, কিন্তু তারা আদিবাসী হওয়ায় কয়লা খনির কর্মকর্তারা সেখানে যেতে তাদের বাধা দেয় বলে অভিযোগ করা হয়। এছাড়া আরও বিভিন্ন ধরনের বৈষম্যের কথা উল্লেখ করে এই বিষয়ে মানবাধিকার সংগঠনের কাছে সাহায্য চেয়েছেন তারা। এই বিষয়ে এর মধ্যে অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশনের কাছে আদানি গ্রুপের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তারা। এটি পীড়াদায়ক, ক্ষতিকর এবং লজ্জাজনক যে এসব ঘটনা আমার পরিবারের ওপর প্রভাব ফেলছে। আমার সন্তানরা কাজে যেতে ভয় পাচ্ছে এই ভেবে যে তারা প্রতিশোধমূলক কর্মকাণ্ডের শিকার হতে পারে বা বিভিন্ন ধরনের অভিযোগের শিকার হবে। প্রতিষ্ঠানের কর্মকর্তারা সবসময় হুমকি দিতে থাকে। এটি আমাদের জন্য খুবই কষ্টের। আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। এর আগে পরিবেশ বিপর্যয়ের অভিযোগ এনে আদানির এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে জলবায়ু কর্মীরা। 7 বছর ধরে চলে সেই মামলা। যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা দায়েরের পর থেকে আদানির প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন দেশে একের পর এক অভিযোগ উঠতে থাকে। কেনিয়ায় বড় দুটি চুক্তি বাতিল করে দেয় দেশটির সরকার। এবার অস্ট্রেলিয়াতে মামলা দায়ের। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মামলা দায়েরের পর শুক্রবারে বিশ্বজুড়ে আদানি গ্রুপের শেয়ারে দরপতন হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দিচ্ছে উত্তর কোরিয়া, বিনিময়ে পিয়ংইয়ংকে জ্বালানি তেল দিচ্ছে মস্কো। আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর চাউর হওয়ার মধ্যেই রাশিয়ার কুর্স্ক অঞ্চলের দখল হারাচ্ছে ইউক্রেন। এরই মধ্যে অঞ্চলটির 40% বেশি নিয়ন্ত্রণ হারিয়েছে জেলেনস্কি বাহিনী। এদিকে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে ন্যাটো প্রধানের সঙ্গে বৈঠক করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার আগেই ক্রুস্ক অঞ্চলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়াই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূল লক্ষ্য। Я впевнений, що він хоче нас витиснути до 20 січня. Для нього дуже важливо продемонструвати, що він контролює ситуацію. Він не контролює ситуацію. এই পরিস্থিতিতে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়ার হয়ে প্রায় 1000 খানেক উত্তর কোরীয় সেনা যোগ দিতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন লয়েড। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক সহায়তার বিনিময়ে পিয়ংইয়ংয়ে প্রায় 10 লাখ ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করেছে মস্কো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। এদিকে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে তাদের এই বৈঠক হয়। ন্যাটোর মুখপাত্র ফারাদ দাখলাল্লা এক বিবৃতিতে জানান, ন্যাটো বর্তমানে যে ধরনের বৈশ্বিক নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়েছে, বৈঠকে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর 30,000 কোটি ডলার দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত দেয়া হবে এ অর্থ। রোববার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের 29তম আসরে এ বিষয়ে সম্মত হন প্রায় 200 দেশের প্রতিনিধিরা। এদিকে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কমানো সংক্রান্ত একটি চুক্তিতেও রাজি হয়েছে সদস্য দেশগুলো।
চলতি বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলনের 29তম আসর শুরু হয় 11 নভেম্বর। গত শুক্রবার তা শেষ হওয়ার কথা থাকলেও জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। এতে মেয়াদ বাড়ানো হয় আরও একদিন। আর এই শেষ দিনের শেষ মুহূর্তে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থ সহায়তার চুক্তিতে সম্মত হয়েছে প্রায় 200টি দেশ। চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতি বছর অন্তত $30,000 কোটি দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। জলবায়ু তহবিলে জমা দেয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে এবং দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $10,000 কোটি জমা দিচ্ছে ধনী দেশগুলো। গত শুক্রবার খসড়া চুক্তিতে বছরে $25,000 কোটি দেওয়ার প্রস্তাব হয়েছিল, তবে ওই প্রস্তাব নাকচ করে দেয় দরিদ্র দেশগুলো। ধনী দেশগুলোর বিরুদ্ধে জলবায়ু তহবিলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেওয়ার অভিযোগ তুলে শনিবার রাতে সম্মেলন বর্জনের ঘোষণা দেয়। পরে আবার আলোচনায় যোগ দেয় তারা। উন্নয়নশীল দেশগুলোর দাবি জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে $130,000 কোটি দিতে হবে। পরে বছরে $30,000 কোটি দিতে রাজি হয় ধনী দেশগুলো। এদিকে কার্বন নিঃসরণ হ্রাস সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রায় 1 দশক পর সম্মত হয়েছে সদস্য দেশগুলো। চুক্তি অনুযায়ী বৃক্ষরোপণ এবং বায়ু বিদ্যুৎ উৎপাদনের মতো নানা প্রকল্প হাতে নেবে উন্নয়নশীল দেশগুলো। এভাবে প্রতি 1 টন কার্বন ডাই অক্সাইড বা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিনিময়ে একটি কার্বন ক্রেডিট পাবে তারা। বৈশ্বিক একটি বাজার থেকে অর্থের বিনিময়ে ওই ক্রেডিট কিনতে পারবে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান। প্রতিটি ক্রেডিট কিনলে তারা 1 টন কার্বন নিঃসরণের অনুমতি পাবে বলে জানানো হয়। সদ্য পাশ হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ওপেক হোয়েকস্ট্রা। বলেন, জলবায়ু অর্থায়নের নতুন যুগের সূচনা হিসেবে COP29 সম্মেলনকে বিশ্ব স্মরণে রাখবে। অন্যদিকে চুক্তির সমালোচনা করে গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদৌ বলেন, উন্নয়নশীল বিশ্বের জন্য এই COP একটি বিপর্যয়। ধনী দেশগুলো যারা জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দেওয়ার দাবি করে, তারাই পৃথিবী ও বাসিন্দাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার আগ্রহ জানিয়েছে দেশটি। বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনায় রেখেছে বাকু। মার্জিয়া মোমোর রিপোর্ট। ককেশাস অঞ্চলের বৃহত্তম দেশ আজারবাইজান। খনিজ জ্বালানি সমৃদ্ধ ধনী এই দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বর্তমানে 1000। সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। চিপ প্রাইসে ভালো পড়াশোনা করা যায়। এখানের ডিগ্রিটা পুরো ইউরোপে অ্যাকসেপ্টেবল। জ্বালানি বাণিজ্যের পাশাপাশি আজারবাইজানের উল্লেখযোগ্য খাত জাহাজ নির্মাণ শিল্প, যেখানে দক্ষতা দেখিয়ে চলেছে প্রায় 500 বাংলাদেশি কর্মী। 14 নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের বৈঠকের পর নতুন সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশি কর্মসংস্থানের ইস্যুতে। দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে 2025-এর প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বলে জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, আজারবাইজানে বাংলাদেশ হাইকমিশন প্রতিষ্ঠা করা গেলে আরও উপকৃত হবেন তারা। বাংলাদেশ থেকে যদি কেউ কাজের ভিসা নিয়ে আসতে চায়, এখানে বিভিন্ন ধরনের যেগুলো শিপইয়ার্ড কোম্পানি আছে, ঠিক আছে, এই শিপইয়ার্ড কোম্পানিতে আপনাদের সিভিটা জমা দিতে পারেন, সিভিটা সেন্ড করতে পারেন ইমেলে। যদি ইন ফিউচারে যদি আমাদের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনটা যদি বাড়ে, তাহলে কাজের সুযোগটাও বাড়বে। এম্বাসি না থাকার কারণে আমাদের মালয়েশিয়া শরণাপন্ন হইতে হয়, একটু সময় লেগে যায়। এর আগে গত 15 জুন বাকুতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে প্রথম ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়। মার্জিয়া মোমো, বাকু, আজারবাইজান। দায়িত্ব নিয়ে প্রথমবার নির্বাচন ভবনে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার সহকর্মী নির্বাচন কমিশনের নবনিযুক্ত কমিশনারবৃন্দ মহোদয়গণ, ইলেকশন কমিশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীবৃন্দ, সুধীমণ্ডলী, আমি কিন্তু কোনো লিখিত ড্রাফট করিনি, কারণ সময় পাইনি, ড্রাফট করার সময়ও পাইনি। আর আপনারা যত আমার
এই যে পত্রিকায় খবর প্রকাশের পর থেকে যেভাবে আমরা হুমড়ি খেয়ে পড়েছেন, অলরেডি অনেক কথা বলা হয়ে গেছে। আমি দেখলাম যে আর এত লেখালেখি করে আর লাভ হবে না। আজকে আপনাদের কথাই শুনবো বিশেষ করে। তারপরে একটু বলতে হয়, আপনারা সবই জানেন যে আমরা নতুন যে ইলেকশন কমিশন গঠিত হলো, আমি এটার চিফ ইলেকশন কমিশনার। আমার ডানে আছেন 2 জন, বামে আছেন 2 জন, মোট 5 জন নিয়েই তো এই কমিশন। এবং এটা দেখবেন, আনলাইক ইন দ্য পাস্ট, আমাদের নিযুক্তিটা হয়েছে থ্রু এ ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস। আপনি জানেন, ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস। অর্ডার হওয়ার আগ পর্যন্ত আমি জানি না যে আমি এই দায়িত্ব আমার ঘাড়ে বর্তাচ্ছে। টেলিভিশনে স্ক্রল দেখার পরে কিন্তু আমি অনেকে জিজ্ঞেস করে, স্যার আপনি জানেন আমি না, পরে স্যার টেলিভিশন দেখাচ্ছে, তাই নাকি? তো দেখি যে টেলিভিশন দেখাচ্ছে। বিকজ তারা এত টাইট লিপড ছিল, এত কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছে যে মাই হেডস অফ টু দেম, যারা এটা বাছাই করেছে। এবং আমি পত্রপত্রিকায় যা দেখেছি, এটা কারো কোনো ডিজায়ারের কারণে আমাদের নিযুক্তি নয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নাম চাওয়া হয়েছিল, তারা অনেক নাম নাকি দিয়েছে বিভিন্ন পদের এগেনস্টে। ওই নামগুলো থেকে তারা বিভিন্ন দিক বিবেচনা করে বাছাই কমিটি সম্মত হয়েছে, আমাদেরকে বাছাই করেছে আর কি। সেটাই তার বলতে হয়। সুতরাং একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা এসেছি। আপনারা জানেন জাতির একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আপনারা তো কেউ কেউ এটাকে দ্বিতীয় বিপ্লব বলে থাকেন। এই ক্রান্তিকালে এটা আমি মনে করি এই দায়িত্বটা তো গুরু দায়িত্ব। এই গুরু দায়িত্ব, এই ক্রান্তিকাল, এটার দায়িত্ব কিন্তু আরও একটু ভিন্ন মাত্রা যোগ করেছে আমাদের দায়িত্বের মধ্যে। তো আমি আপনাদের রিপোর্টের বেসিসে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা দেখে, ওনাদের সিভি দেখার আমার সুযোগ হয়নি তখন। আপনাদের প্রতিবেদনের ভিত্তিতে আমি মোটামুটি ধারণা করে নিয়েছি। 2-1 জনের কাছে জিজ্ঞেসও করেছি যে কমিশনার যে আমাদের ইনাকে চিনি কিনা, ইনাকে চিনি কিনা, আমি জিজ্ঞেস করেছি। সো reports were so good and so convincing, and that gave me immense pleasure and confidence যে আমার টিম মেম্বারদের সম্পর্কে যখন আমি জানতে পারলাম। And we have a brigadier general with us who was the sword of honor. You understand sword of honor? The first হয়েছে sword of honor, our brigadier general. তা আমি এগুলো শোনার পরে আমার বুকটা ভরে গেছে যে না, ঠিক আছে, আমি মোটামুটি সলিড টিম নিয়ে কাজ শুরু করতে পারবো। তো আমরা বসে একটু আলাপ করে সেরেছি, প্রাথমিক আলাপ। তার মধ্যে প্রথম দিকে পরিচয় পর্ব, তারপরে আমরা কিছু আলাপ করে দেখলাম যে আমাদের কীভাবে সামনের দিকে আগাবো। এবং আলাপ চারিতার মধ্যেই আমি ধারণা করার চেষ্টা করেছি যে ওনাদের কমিটমেন্টের লেভেলটা ভেরি হাই লেভেল অফ কমিটমেন্ট তাদের, ওনাদের এই কাজটা করার জন্য যে দায়িত্ব আমাদের উপরে বর্তেছে, আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখবো। এবং আমি আমার সাথে যারা কথা বলেছে, এই সমস্ত প্রেস কথা বলেছে, আমি বারবার বলেছি যে আমার সর্বশক্তি নিয়োজিত করব এই যে জাতির প্রতি যে একটা ওয়াদা, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া, সেটা অর্জনের জন্য, সেটা ডেলিভার করার জন্য যা যা করা দরকার আমি ইনশাল্লাহ তা করব। আমি এটাও বলেছি যে আমার জীবনে আল্লাহর রহমতে এ পর্যন্ত কোনো ব্যর্থতা নাই। কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। বিশেষ করে একটা এক্সাম্পল দিই, জ্বালানি মন্ত্রণালয়ে যখন ট্যাংরাটিলায় ব্লো আউট হলো সুনামগঞ্জে, আপনারা তো জানেন, ব্লো আউট তো জানেন, গ্যাস ফিল্ডে আগুন ধরেছে, ব্লো আউট হলো, তখন অন্য সচিব ছিল জ্বালানি মন্ত্রণালয়ে। দায়িত্ব নিয়ে প্রথমবার নির্বাচন ভবনে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যটি পুরো শুনতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। ফিলিপিন্সের প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে। প্রেসিডেন্ট ছাড়াও তার স্ত্রী এবং হাউস স্পিকারকে হত্যার জন্য খুনি নিয়োগ করেছেন বলে জানান সারা। যদিও তার দাবি এটা হুমকি নয়, বরং নিজের জীবনের ঝুঁকি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সময়ের।